শিক্ষা সহজের আজকের পর্বে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা টেক্সট পোষণে পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতার উপর থেকে কয়েকটি প্রশ্নের উত্তর। প্রশ্নের উত্তরগুলো ৩ নম্বর থাকুক বা ৫ নম্বর থাকুক তাতে কোনো কিছু যায় আসে না। তোমরা উত্তরটা যেভাবে আলোচনা করছি এভাবেই কিন্তু উপস্থাপন করতে পারো। মূলত ৫ নম্বরের উপযোগী রচনাধর্মী প্রশ্নের উপযোগী উত্তরটা আলোচনা করছি। এবার ৩ নম্বর থাকলে সেটাকে একটু সংক্ষিপ্ত করতে হবে। প্রথম 4টে লাইন ধরে এর আগের একটি পর্বে আমরা প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম। তার পরবর্তী 4টে লাইন অর্থাৎ পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস, রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে। তাহলে আজকে আমরা এই 4টে লাইন ধরে এই 4টের যে কোনো লাইন ধরেই যদি তাৎপর্য বিশ্লেষণ থাকে তার উত্তরও বা লাইনের বিভিন্ন অংশ ধরে যদি মানে চাওয়া হয় তার উত্তর কিন্তু একইভাবে উপস্থাপন করব। যেমন দেখো প্রথম যেটা আজকে 4টে লাইনে প্রথম লাইন, পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ। এখানে কবি দ্বন্দ্ব ও সর্বনাশ শব্দগুলি ব্যবহারের মধ্য দিয়ে কোন ফলাফল ব্যক্ত করেছেন বা দ্বন্দ্ব সর্বনাশ শব্দগুলি ব্যবহারের তাৎপর্য কী, যদি এ ধরনের প্রশ্ন থাকে বা যদি এই লাইনটা ধরে প্রশ্ন থাকে লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো, যে উত্তরটা আমরা আলোচনা করব সেটা কিন্তু একই হবে। বা ধরো পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস, এই দুটো লাইন একসঙ্গে দিয়ে প্রশ্ন থাকলো, তাহলেও কিন্তু প্রথম যে প্রশ্নের উত্তরটা আলোচনা করছি এটা আমরা একসঙ্গে যে কোনো এই দুটো লাইনের যে কোনো অংশ বা দুটো লাইন ধরে প্রশ্ন থাকলে লিখতে পারব। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখনীর মাধ্যমে বারবার যুদ্ধ বিরোধী মনোভাবকে প্রকাশ করেছেন। আলোচ্য কবিতার মধ্যে কিন্তু আমরা সেরকমই একটা প্রতিফলন লক্ষ্য করি। কবি মানব সভ্যতার ইতিহাসকে কেন্দ্র করে বা মানব সভ্যতার ইতিহাসের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে এক চরম সত্য উপলব্ধি করেছেন এবং সেই সত্যটাকে স্পষ্ট করে তোলার জন্যই কবিতায় দ্বন্দ্ব, সর্বনাশ, নূতন নূতন ইতিহাস, রক্তপ্রবাহ বা কোথাও সোনার মুকুট এই প্রসঙ্গগুলিকে নিয়ে এসেছেন। কবি মনে করেছেন যে সাম্রাজ্যবাদী শক্তিগুলি বা রাষ্ট্র শক্তিগুলি প্রতিনিয়ত তাদের ক্ষমতা, লোভ, অহংকার, স্বার্থ, বিদ্বেষ চরিতার্থ করবার জন্য একে অপরের সঙ্গে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়ে চলেছে। ফলে রচিত হচ্ছে নূতন নূতন ইতিহাস, সেটা ঠিকই, কিন্তু সেই ইতিহাস সর্বনাশের ইতিহাস ছাড়া আর কিছু নয়। মূলত এই রাষ্ট্রশক্তিগুলি বর্বরতা ও পাশবিকতার বশবর্তী হয়ে জয় পরাজয়ের যে নগ্ন রূপ ফুটিয়ে তুলছে তার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠছে দ্বন্দ্বের ইতিহাস, সর্বনাশের ইতিহাস বা রক্তপ্রবাহের ইতিহাস, তাছাড়া কিন্তু আর কিছু নয়। কবি কবিতায় এই দিকটিকে স্পষ্ট করে তোলার জন্যই সাম্রাজ্যবাদী শক্তি বা রাষ্ট্রশক্তির এই বর্বরচিত দিকটিকে স্পষ্ট করে তোলার জন্যই কিন্তু এই প্রসঙ্গগুলো এখানে নিয়ে এসেছেন। এটা গেল প্রথম অংশ বা প্রথম প্যারায় এই উত্তরটা লিখবে। এরপরে একটা ছোট্ট প্যারা করে এর জিস্টটা লিখতে হবে তোমাদের। খেয়া কবিতায় কবির মূল উপজীব্য বিষয় মানব জীবনের অনন্ত প্রবহমানতা, আর তার আলোকে বা নিরিখে কবি এখানে এই দ্বন্দ্ব, সর্বনাশ, নূতন নূতন ইতিহাস, রক্তপ্রবাহ বা সোনার মুকুট প্রসঙ্গগুলি উপস্থাপন করে বোঝাতে চেয়েছেন যে এগুলি পুরোপুরি মূল্যহীন। মানব জীবনে এই সমস্ত কিছুর কোনোই গুরুত্ব নেই, কোনোই তাৎপর্য নেই। মানব জীবনের পাশবিকতা বা বর্বরতা মানব জীবনের অনন্ত প্রবহমানতার কাছে একেবারে মূল্যহীন। ব্যাস এটুকুনি গেল আজকের আমাদের প্রথম প্রশ্ন, যেটা
দুটো লাইন ধরে বললাম বা ওই দুটো লাইনের যে কোনো অংশ ধরে প্রশ্ন থাকলে তার উত্তর। এরপরের দেখো যে লাইনটি রয়েছে, রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে। লাইনটির তাৎপর্য লেখো। কবিতায় কবি লাইনটি কি প্রসঙ্গে নিয়ে এসেছেন, বা লাইনটিতে রক্ত প্রবাহ এবং ফেনাইয়া এই দুটি শব্দের মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। 3 নম্বর থাক আর 5 নম্বর থাক, আমি 5 নম্বরের মতো করেই প্রশ্নের উত্তরটা আলোচনা করছি। এর আগের প্রশ্নটার উত্তর আমরা যেভাবে দিলাম সেই প্রেক্ষাপট ধরেই কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে হবে। আবারও একবার তাহলে তোমরা উত্তরটা শোনো। তোমাদের এর আগের প্রশ্ন কেন, এর পরের এই প্রশ্নটা, এর পরেরও যে প্রশ্নের উত্তর আলোচনা করব একসঙ্গে সুন্দর করে তৈরি হয়ে যাবে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখনীর মাধ্যমে যুদ্ধবিরোধী মনোভাব বারবার প্রকাশ করেছেন। আলোচ্য কবিতার মধ্যে আমরা কিন্তু তার প্রতিফলন লক্ষ্য করে থাকি। কবি মানব সভ্যতার ইতিহাসের দৃষ্টি নিক্ষেপ করে এক চরম সত্য উপলব্ধি করেছেন, আর সেই সত্যকে প্রমাণিত করতে বা প্রতিষ্ঠিত করতে বা স্পষ্ট করে তোলার জন্যই কবি কবিতায় দ্বন্দ্ব, সর্বনাশ, নূতন নূতন ইতিহাস তথা রক্তপ্রবাহ বা সোনার মুকুট এই ধরনের প্রসঙ্গগুলি নিয়ে এসেছেন। কবির মতে রাষ্ট্রশক্তিগুলি ক্ষমতা, লোভ, বিদ্বেষ, হিংসার বশবর্তী হয়ে প্রতিনিয়ত তারা তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিদ্বেষে লিপ্ত হচ্ছে এবং নতুন নতুন ইতিহাস তারা রচনা করছেন ঠিকই, কিন্তু তা মূলত সর্বনাশের ইতিহাস। পাশবিকতা, বর্বরতার বশবর্তী হয়ে জয় পরাজয়ের যে নগ্ন রূপ তারা স্পষ্ট করে তুলছেন, সেই ইতিহাস কখনোই কল্যাণময় বা কল্যাণকর ইতিহাস হতে পারে না। তার রক্তাক্ত ইতিহাস ছাড়া আর কিছু নয়। এখানে সেই রাষ্ট্রশক্তিগুলির পাশবিকতা, বর্বরতার যে রূপ তাকে স্পষ্ট করে তোলার জন্যই রক্তপ্রবাহ শব্দটি কবি কবিতায় ব্যবহার করেছেন। এর পরের প্যারাতে তোমরা লিখবে, দেখা গেছে যে এই সাম্রাজ্যবাদী শক্তিগুলি বা রাষ্ট্রশক্তিগুলি যতই তাদের বর্বরতা বা পাশবিকতা নিয়ে দ্বন্দ্ব বিদ্বেষে লিপ্ত হোক না কেন, ইতিহাস থেকে প্রমাণিত সত্য তাদের সেই অশুভ শক্তির বিনাশ অতি অবশ্যই সংঘটিত হবে। তাদের সেই প্রচেষ্টা বা তাদের সেই অশুভ শক্তি বুদবুদের মতোই ক্ষণস্থায়ী। যে কোনো ফেনার মধ্যে জাগ্রত বুদবুদ যেমন ক্ষণস্থায়ী, ঠিক একইভাবে তাদের সেই পাশবিকতা বা বর্বরতার প্রভাবও আমাদের সমাজে চিরস্থায়ী হতে পারে না। এটা কিন্তু ইতিহাস থেকেই প্রমাণিত সত্য। তা কবি এখানে অনন্ত মানবের জীবন প্রবাহের নিরিখে যে এই সাম্রাজ্যবাদীদের বা রাষ্ট্রশক্তিদের ক্ষমতা কায়েম করবার প্রচেষ্টা কতটা গুরুত্বহীন তা স্পষ্ট করে তুলেছেন। ব্যাস এটুকুনি গেল। তার মানে তোমরা বুঝতে পারলে যে প্রথম প্রশ্নের উত্তর এবং দ্বিতীয় প্রশ্নের উত্তরটা কাছাকাছি, শুধু প্রশ্নটা যেভাবে রয়েছে সেইভাবে আমাদের উত্তরটা শেষ করতে হবে। এরপরে চলো আজকে 4টে লাইনের মধ্যে শেষ লাইনটি, সোনার মুকুট কত ফুটে আর টুটে। লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো। একইভাবে আমরা উত্তরটা আলোচনা করছি আবারও। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখনীর মাধ্যমে প্রতিনিয়ত যুদ্ধবিরোধী মনোভাবকে সোচ্চার করে তুলেছেন। তিনি মানব সভ্যতার ইতিহাসের নিরিখে এক চরম সত্য উপলব্ধি করেছেন, আর তার সেই উপলব্ধিকে স্পষ্ট করে তোলার জন্যই এই কবিতায় কিছু প্রসঙ্গ তিনি নিয়ে এসেছেন। তার মধ্যে একটি হলো সোনার মুকুট। সোনার মুকুট মূলত রাজতন্ত্রকেই সূচিত করে থাকে। কবির মতে রাষ্ট্রশক্তিগুলি তাদের ক্ষমতা, লোভ, হিংসা, বিদ্বেষ চরিতার্থ করবার জন্যই প্রতিনিয়ত একে অপরের সঙ্গে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়ে চলেছে এবং নতুন নতুন ইতিহাস রচনা করে চলেছে, যার ফলস্বরূপ দেখা যাচ্ছে সোনার মুকুট প্রতিনিয়ত
কোনো না কোনো ক্ষমতা বা শক্তির শীর্ষে প্রতিষ্ঠিত হয়েই চলেছে। তা কখনো এক সাম্রাজ্যবাদের মস্তক থেকে ভুলুণ্ঠিত হচ্ছে ঠিকই, কিন্তু পরমুহূর্তেই অন্য এক রাষ্ট্রশক্তির মাথায় তা প্রতিস্থাপিত হচ্ছে। আর এই সোনার মুকুট টুটে আর ফুটের মধ্য দিয়ে, অর্থাৎ ভুলুণ্ঠিত হওয়া এবং পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে যে ইতিহাস রচিত হচ্ছে, মানব সভ্যতার যে ইতিহাস রচিত হচ্ছে, তা কিন্তু রক্তাক্ত ইতিহাস ছাড়া আর কিছু নয়। তা শুধুমাত্র সাম্রাজ্যবাদী শক্তিগুলির বা রাষ্ট্র শক্তিগুলির পাশবিকতা ও বর্বরতাকেই স্পষ্ট করে তোলে। এর পরের প্যারায় লিখবে, কবি মূলত যেখানে মনে করেছেন বা কবির এই কবিতায় মূল উপজীব্য বিষয় মানব জীবনের অনন্ত প্রবহমানতা, আর তার নিরিখে সোনার মুকুটের অস্তিত্ব যে কতটা লঘু কবিতায় তা স্পষ্ট করে তুলতে চেয়েছেন। আর সে প্রসঙ্গেই এই সোনার মুকুটের প্রসঙ্গের অবতারণা। মানুষের বা মানব জীবনের অনন্ত প্রবহমানতার আলোকে মানুষের স্বার্থ কায়েম করবার প্রচেষ্টা, রাষ্ট্রশক্তির স্বার্থ কায়েম করবার প্রচেষ্টা, সোনার মুকুটের অস্তিত্ব, এর সমস্ত কিছুই তাৎপর্যহীন। ব্যাস, এটাই গেল আজকের এই 4টে লাইন ধরে প্রশ্নের, যাই প্রশ্ন থাকুক না কেন তার উত্তরের আলোচনা। 3 নম্বর থাকলে প্রশ্নের উত্তরগুলো 5 নম্বরের মতো করে রচনাধর্মীর উপযোগী করেই আলোচনা করলাম। 3 নম্বর থাকলে তোমাদের একটু ওটাকে সংক্ষেপ করতে হবে, কিন্তু কোনো লাইনেই বারবার একই বিষয় যে উপস্থাপন করা হচ্ছে তা নয়। তোমরা 3টে প্রশ্নে যে 3বার আমি আলোচনা করলাম, উত্তরটা কিন্তু প্রায় কাছাকাছি, পুরো একই জিনিস আলোচনা করেছি। তাই যাতে তোমাদের এই উত্তরগুলো তৈরি করতে সুবিধে হয়, কবিতার মধ্যে কবির যে মূল উপযোগ্য বিষয় তার মধ্যেই 4টে লাইন বা এর পরের আর 2টি লাইন রয়েছে, যেটা কিন্তু একটু অন্য প্রসঙ্গে এসছে। অন্য প্রসঙ্গ নিয়ে আসলেও কবিতার মূল বিষয়টাকে স্পষ্ট করে তোলার জন্যই আনা হয়েছে। তা আজকে তোমরা এতটাই ঠিকঠাক করে অনুশীলন করো।